নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল ধেয়ে আসছে কালবৈশাখী, রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। মেদিনীপুর মঙ্গলবার রাত 7 সকালে পিংলাতে সবজি ব্যবসায়ীকে ধাক্কা পিকআপ ভ্যানের, গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হলো মেদিনীপুর হাসপাতালে। নারায়ণগড় ভদ্রকালীতে কলেজে অনিয়মের অভিযোগ তুলে গেটের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। মেদিনীপুর তুমুল ঝড় বৃষ্টি, মেদিনীপুর শহরে স্তব্ধ হলো জনজীবন। ক্ষয়ক্ষতির খবর মেলেনি রাত্রি অবধি। মেদিনীপুর কোনো অনুপ্রবেশকারীর জায়গা নেই এদেশে, মেদিনীপুরে স্পষ্ট জানালেন বিজেপি সাংসদ খগেন্দ্রনাথ মুর্মু। খড়গপুর 1 নম্বর খবরের জের। খড়গপুর শহরে দীর্ঘদিনের জল সংকট মেটাতে মঞ্জুর করা হলো 135 কোটি টাকা। দাঁতন 1 নম্বর উঁচুডিহাতে আকাশ থেকে পুকুরে পড়ল বোমা, আতঙ্ক ছড়ালো এলাকায়। মেদিনীপুর সিপাহীবাজার এলাকার পুরনো বটগাছ বাঁচিয়ে বিকল্প রাস্তার অনুরোধ জেলাশাসকের কাছে পৌরপ্রধানের। দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তান, রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে তোপ ভারতের। কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। আর এবার বেছে নেওয়া হলো রাষ্ট্রসংঘের মঞ্চকে। পাকিস্তানকে সরাসরি দুর্বৃত্ত রাষ্ট্র বলে তোপ দাগলেন রাষ্ট্রসংঘের ভারতের প্রতিনিধি। মুম্বাই হামলার সঙ্গে পহেলগাঁও হামলার তুলনা করেন তিনি। মুঘল ইতিহাসবাদ, কেন্দ্রের সিলেবাসে কুম্ভ বেটি বাঁচাও। মোদি জামানায় শিক্ষাক্ষেত্রে গৌরীকীকরণের অভিযোগ নতুন নয়। গত 2-3 বছর ধরেই সেই চেষ্টা চলছে। এর আগে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাসে বদল এনেছে কেন্দ্র। দীঘার জগন্নাথ মন্দিরে আজ মহাযজ্ঞ। পাক প্রতিরক্ষামন্ত্রীর র্যাক স্যান্ডেলে ব্যান করল নয়াদিল্লি। মধ্যরাতে বাড়িতে ভয়াবহ আগুন, ঝলসে যুবকের মৃত্যু। জগন্নাথ মন্দির উদ্বোধনের সম্প্রচার জলপাইগুড়িতে। আজ কি বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া দপ্তর। জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ভারত আঘাত হানবেই, পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায় আতঙ্ক। পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার ঘটনার পর দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে। সন্ত্রাসবাদে মদদ নিয়ে ভারতের তোপের মুখে পড়েছে পাকিস্তান। উর্দিধারীদের কুপিয়ে কুপিয়ে কাটুন, বিজেপি বিধায়কদের কুকথায় বিতর্ক বনগাঁও। ফের বিজেপি বিধায়কদের মুখে কুকথা অভিযোগ। সাধারণ মানুষকে হাতে অস্ত্র তুলে নেওয়ার ডাক থেকে শুরু করে পুলিশকে আক্রমণের নিদান শোনা গেল বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের গলায়। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম। আসব বিস্তারিত খবরে। আরেক বিজেপি বিধায়ক অসীম সরকারকেও পুলিশের উদ্দেশ্যে কুকথা বলতে শোনা যায়। রবিবার বিকেলে গাইঘাটা ব্লকের ঘোঁজাবাজারে একটি পথসভার আয়োজন করে বিজেপি। মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে এই পথসভা আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, রাজ্যে সনাতনীদের উপর নির্বিচারে অত্যাচার হচ্ছে। পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছে। প্রতিবাদ করে কিছু পোস্ট করলেই পুলিশ তাকে গ্রেপ্তার করছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পুলিশ খাঁকি উর্দি পরে মনে করছে সব কিছু তাদের হাতে। সকল সনাতনী জেগে উঠুন, হাতে অস্ত্র তুলে নিন, খাঁকি উর্দিধারীদের টেবিলের তলায় কুপিয়ে কুপিয়ে কাটুন। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে একই ডাক দেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। আত্মরক্ষার্থে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেন তিনি। বিজেপি বিধায়কদের এই ধরনের মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল। দলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, একজন জনপ্রতিনিধির মুখে এ ধরনের কথা মানায় না। আগামী নির্বাচনে স্বপন মজুমদার বিধায়ক হতে পারবেন না, সেই হতাশা থেকে ভুলভাল বলছেন। প্রশাসনের উচিত তার বিরোধী মামলা করা। কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ বলেন, কংগ্রেস সব ধর্মকে সম্মান দিয়ে চলতে জানে। একজন বিধায়কের মুখে এই ধরনের কথা শোভা পায় না। বিজেপি বিধায়কদের মন্তব্যে শঙ্কিত এলাকার বাসিন্দারাও। এদিন স্থানীয় এক বাসিন্দা গাইঘাটা থানায় এই দুই বিধায়ক সহ বিজেপির কয়েকজন নেতার নামে অভিযোগ করেন। পর্যটকদের নিরাপদে ফেরাতে না পারায় ক্ষমা চাইলেন অমর। জঙ্গি হামলা মানুষের হৃদয় ভেঙে দিয়েছে, তবে মেরুদণ্ড ভাঙতে পারেনি। বৈশরণের ঘটনা প্রসঙ্গে এই বার্তাই দিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লা। বিধানসভায় সোমবার তিনি বলেন, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর রাজ্যবাসী সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে। এই ঘটনা আশার আলো দেখাচ্ছে। বৈশরণের ঘটনায় এদিন জম্মু কাশ্মীর থেকে জঙ্গিদের নির্মূল করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। অমর এদিন বলেন, সন্ত্রাসবাদের শেষের শুরু হয়ে গিয়েছে। জঙ্গি হামলা নিয়ে সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভার বিশেষ অধিবেশন বসে। সেখানে শাসক বিরোধী ঐক্যের নাজির দেখল গোটা দেশ। মুখ্যমন্ত্রী যে ভাষায় হামলার নিন্দা করেছেন তার প্রশংসা করেন বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য অমর যেভাবে সর্বদলীয় বৈঠক এবং স্পিকার যেভাবে বিশেষ অধিবেশন ডেকেছেন তার প্রশংসা করেছেন বিজেপি নেতা সুনীল। এদিন জঙ্গি হামলায় মৃতদের নাম পড়ে শোনান অমর। এরপরেই বলেন, উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, অরুণাচল প্রদেশ থেকে গুজরাট ও জম্মু কাশ্মীর থেকে কেরল, সারা দেশ এই হামলার বেদনা অনুভব করছে। তিনি বলেন, জম্মু কাশ্মীরের মানুষ জঙ্গি হামলা অতীত হয়ে গিয়েছে বলে ভাবতে শুরু করেছিল। দুর্ভাগ্যজনকভাবে আবার মানুষ ভাবতে শুরু করেছে পরবর্তী হামলা কখন হবে। মৃতদের পরিবার বর্গের কাছে ক্ষমা চেয়েছেন অমর। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসেবে পর্যটকদের আমি স্বাগত জানিয়েছিলাম। আয়োজক হিসেবে তাদের নিরাপদে ফিরিয়ে দেওয়ার দায়িত্বও ছিল আমার। আমি পারিনি, ক্ষমা চাওয়ার ভাষা নেই। কাটুয়া থেকে কুপওয়ারা, জম্মু ও কাশ্মীরের সবনগর গ্রাম এই হামলার বিরুদ্ধে সরব হয়েছে বলে তিনি জানান। এদিন মুখ্যমন্ত্রী আলাদা করে আদিল হোসেনের প্রশংসা করেন। পেশায় টাটু ঘোড়া চালক আদিল হোসেন পর্যটকদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন। অমর বলেন, জঙ্গিদের বন্দুকের সামনে থেকে পালাতেই পারতেন আদিল, তাহলেও কেন কোনো প্রশ্ন তুলত না। কিন্তু আমাদের অতিথি পর্যটকদের জন্য তিনি প্রাণ দিলেন। তবে এই কঠিন মুহূর্তে তিনি জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি তুলবেন না বলে জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। এ প্রসঙ্গে অমর বলেন, অন্য কোনো সময় এই নিয়ে তিনি কেন্দ্রের সঙ্গে দরাদরি করবেন।
আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মধ্যরাতে বাড়িতে ভয়াবহ আগুন, ঝলসে যুবকের মৃত্যু। লাউদোহা, পশ্চিম বর্ধমান। ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলের বাউরিপাড়ায় গতকাল সোমবার রাতে গ্রামের একটি বাড়িতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে সমস্ত আসবাব। আগুনে ঝলসে গিয়েছেন এক যুবক, তার নাম আশিস বাউরি। জখম অবস্থায় বছর 30 ওই যুবকের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 10:30 নাগাদ গোগলা অঞ্চলের ওই বাড়িতে আগুন লাগে। দ্রুত আগুনের লেলিহান শিখা গোটা বাড়িটিকে গ্রাস করে। সে সময় বাড়িতে ঘুমোচ্ছিলেন আশিস বাউরি। আগুন এতই তীব্র ছিল যে তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি। তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় আগুন নেভানোর কাজ। গ্রামবাসীদের চেষ্টায় বেশ কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্থানীয়রা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তান, রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে তোপ ভারতের। ওয়াশিংটন, আন্তর্জাতিক মঞ্চে বেআব্রু পাকিস্তান। পহেলগাঁওয়ে হামলার পরে G20 গোষ্ঠীর সদস্য সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এই জঙ্গি হামলায় পাক যোগের নানা তথ্য বিদেশি কূটনৈতিকদের কাছে তুলে ধরেছিল নয়াদিল্লি। সেই রেস কাটার আগে ফের কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। আর এবার বেছে নেওয়া হলো রাষ্ট্রসংঘের মঞ্চকে। পাকিস্তানকে সরাসরি দুর্বৃত্ত রাষ্ট্র বলে তোপ দাগলেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি। মুম্বাই হামলার সঙ্গে পহেলগাঁও হামলার তুলনা করেন তিনি। আর এক্ষেত্রে নয়াদিল্লির অস্ত্র পাক বিদেশমন্ত্রীর স্বীকারোক্তি, গত 3 দশক ধরে পাকিস্তান জঙ্গিদের সমর্থন ও প্রশিক্ষণ নিয়ে চলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমে সম্প্রতি এই কথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তার এই মন্তব্য সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। সেই প্রসঙ্গ উঠল রাষ্ট্রসংঘে। নিউ ইয়র্কে গঠিত হয়েছে সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্তদের সংগঠন বিটিএটি। তার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রসংঘে ভারতের উপস্থায়ী প্রতিনিধি যোজনা পেটেল নাম না করে পাকিস্তানকে তুলনা করেন। তিনি বলেন, সীমান্ত পারের সন্ত্রাসকে শিকার ভারত, আর পাকিস্তান কীভাবে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে তা সেদেশের মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য থেকে স্পষ্ট। মুঘল ইতিহাসবাদ, কেন্দ্রের সিলেবাস কুম্ভ বেটি বাঁচাও। নয়াদিল্লি, মোদি জামানায় শিক্ষাক্ষেত্রে গৌরীকরণের অভিযোগ নতুন নয়। গত 2-3 বছর ধরেই সেই চেষ্টা চলছে। এর আগে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাসে বদল এনেছে কেন্দ্র। বাদ গিয়েছে মুঘল যুগের অধ্যায় থেকে গান্ধী হত্যা, ডারউইনের বিবর্তনবাদ, গোধরা পরবর্তী হিংসা, বাবরি মসজিদ সহ অনেক কিছু। মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর 1 বছরের মধ্যে ফের উঠল একই অভিযোগ। এবার সপ্তম শ্রেণীর কেন্দ্রীয় সিলেবাসের পাঠ্য বই থেকে বাদ পড়ল মুঘল ইতিহাস, দ্বিতীয় সুলতানি শাসন ব্যবস্থার যাবতীয় রেফারেন্স। পরিবর্তে সেখানে ঠাঁই পেল কুম্ভমেলা, বেটি বাঁচাও বেটি পড়াও, মেক ইন ইন্ডিয়া, এমনকি অটল টানেলের প্রসঙ্গও। এমন ওই সিদ্ধান্ত ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা NCERTর তাদের অনুমোদিত সপ্তম শ্রেণীর সোশ্যাল সায়েন্স পাঠ্য বই এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ডকে ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। বইটিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের হিন্দু শাসন ব্যবস্থার উপর, যেমন মগধ কিংবা মৌর্য সাম্রাজ্য। এরপরই ফের কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছে শিক্ষাবিদরা। প্রশ্ন উঠছে, গেরুয়া শিবির কি সচেতনভাবেই মুঘল কিংবা সুলতানি শাসনকে এড়িয়ে দিতে চাইছে? এভাবে দেশের ইতিহাসের একটি পর্বকেই সিলেবাস থেকে বাদ দিয়ে দিলে স্কুল পড়ুয়াদের শিক্ষা কি অসম্পূর্ণ থেকে যাবে না? এই বিষয়ে অবশ্য এক প্রকার সাফাই দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, পাঠ্যসূচি থেকে কোনো কিছুই বাদ যায়নি, শুধুমাত্র রিপিটেশন বন্ধ করা হয়েছে মাত্র। তীব্র বিতর্কের মুখে ব্যাখ্যা দিয়েছে NCERTও। তাদের দাবি, এটি সংশোধিত সিলেবাসের প্রথম অংশ মাত্র, দ্বিতীয় অংশ আগামী কয়েক মাসের মধ্যেই প্রকাশিত হবে। অর্থাৎ শিক্ষামন্ত্রক সূত্রেই ইঙ্গিত, বিতর্ক এড়াতে দ্বিতীয় অংশে বাদ পড়ে যাওয়া ইতিহাস পুনরায় জুড়ে দেওয়া হতে পারে। যদিও এর জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিহাসের জরুরি পাঠ বই দিয়ে প্রাগরাজ্যের কুম্ভমেলা কিংবা কেন্দ্রীয় সরকারি কর্মসূচি বেটি বাঁচাও বেটি পড়াও সিলেবাস যুক্ত হয় কী করে, সেই প্রশ্ন তুলতে শুরু করেছে ওয়াকিবহাল মহল। সরকারি সূত্রের খবর, প্রাগরাজ্যের মহাকুম্ভ মেলাকে NCERTর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, তবে এবার যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল তার কোনো উল্লেখ করা হয়নি। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে সংশোধিত সিলেবাসে ভারতের মাটি কীভাবে পবিত্র হলো তার বিশদ বর্ণনা করা হয়েছে। ফলে প্রত্যাশিত কারণেই হাউ দ্য ল্যান্ড বিকামস সাক্রেড শীর্ষক চ্যাপ্টারকে নিয়েও বিতর্কের আঁচ এড়াতে পারছে না মোদী সরকার। ইংরেজি পাঠ্য বইকেও এবার অনেক বেশি ভারতীয় করে তোলা হয়েছে। সেখানে স্থান পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের লেখা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দেখে নেবো আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। আজও কি বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সকালে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। দুপুর অথবা বিকেলের পরে বৃষ্টির সম্ভাবনা। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
কলকাতা সোমবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা। বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলিতেও, যার ফলে এক ধাক্কায় অনেকটাই নেমে যায় রাতের তাপমাত্রা। আজ মঙ্গলবার কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। বীরভূম ও মুর্শিদাবাদ জেলার একাধিক জেলায় ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে কয়েক ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সকালে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। দুপুর অথবা বিকেলের পরে বৃষ্টির সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল 28 এপ্রিল সকাল 6:30 থেকে 24 ঘন্টায় 23 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।